একটা মেজর পার্থক্য তো ডেফিনেটলি হয়েছে, সেটা হচ্ছে দ্রুত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ যে আইনটা হয়েছিল 2010-এর, সেটাকে প্রথমেই রহিত করা হয়েছে। সেটা এই যে আমরা জানি যে অযাচিতভাবে প্রকল্প প্রস্তাবনা অর্থাৎ আনসলিসিটেড প্রজেক্ট প্রপোজাল আমরা এই আইনের আন্ডারে নেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণ অলমোস্ট সবগুলো প্রকল্পই এই বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে এই দ্রুত সরবরাহ আইনের মাধ্যমে করা হয়েছে, যেটা প্রথম দিকে হয়তো একটা ক্রাইসিসের জন্য জাস্টিফাইড ছিল। 2010-12-তে আমরা জানি অনেক লোডশেডিং হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র আনার একটা ব্যাপার ছিল, কিন্তু 12 সালের পর থেকে এটা সম্পূর্ণ মোটামুটি কন্ট্রোলে চলে এসছে। এরপরে এটাকে আমি বলবো যে খুব ব্যাপকভাবে মিসইউজ করা হয়েছে। তো যেই কারণে এইটা বন্ধ করা হয়েছে। আরও কতগুলো কাজ করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে ফিনান্সিয়াল যে মানে এই সরকারের যদি 18 মাসের সরকারের যদি আমি সাফল্য দেখি, সেখানে আমি বলবো যে ফিনান্সিয়াল যে অব্লিগেশনস ছিল, বিশেষ করে বিদেশি কোম্পানিগুলোর যেই পাওনা ছিল সেগুলো মোটামুটি পরিশোধ করা হয়েছে। যে বিরাট একটা দেনার দায় ছিল পিডিবির, সেটা অনেকখানি কমিয়ে আনা হয়েছে। শুধু এখন বাংলাদেশের যে প্রাইভেট প্রডিউসার্স আছে তাদের কাছে বেশ কিছু বকেয়া আছে, প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকার মতো সেখানে বকেয়া আছে। তো সেখানে একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা বেটার করেছে, আরেকটু বেটার সিচুয়েশনে গেছে। কিন্তু একই সাথে আমরা ভর্তুকি কমতে দেখিনি, ভর্তুকি বরঞ্চ বেড়ে গেছে। 50-60 হাজার কোটি টাকা ভর্তুকি হচ্ছে বিদ্যুৎ খাতে বিশেষ করে। আর একটা যেটা এইটা আমি দীর্ঘমেয়াদে সরকারের কোনো পরিকল্পনা হয়নি। আমাদের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে প্রাথমিক জ্বালানি সরবরাহের সমস্যা। সেই প্রাথমিক জ্বালানি সরবরাহের সমস্যাতে ক্ষেত্রে কতগুলো সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটা রাজনৈতিকভাবে জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো আসলে এত দ্রুততার সাথে নেওয়া আমি মনে করি ঠিক হয়নি। একটি হচ্ছে যে 37টি প্রকল্প ছিল সোলার প্রকল্প, যাদেরকে এলওআই দেওয়া হয়েছে, সেই 37টি প্রকল্প একসাথে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রকল্প ছিল, এগুলো যাচাই বাছাই করে বাতিল করা উচিত ছিল বলে আমি মনে করি। যদিও এগুলো দ্রুত সরবরাহ আইনের মাধ্যমে করা হয়েছে, কিন্তু দ্রুত সরবরাহ আইনের মাধ্যমে করা হলেও এটা যাচাই করার সুযোগ ছিল এবং সেই প্রেক্ষিতে এগুলো খারাপ প্রকল্পগুলো বাদ দিয়ে ভালো প্রকল্প রাখলে তাহলে আমাদের রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলছি সেটা আমাদের বেশ কিছু রিনিউয়েবল এনার্জি আসতো। এটা গেলে একটা আর একটা হলো যে দুটো এফএসআইডিউ এর একটি চুক্তি হয়েছিল আর একটি এমইউ হয়েছিল, দুটোই বাতিল করা হয়েছে। এইটা একটা আমাদের জন্য খুব দেশের জন্য এটা খুব মারাত্মক ক্রাইসিস সৃষ্টি করেছে আমি বলবো। কারণ আমাদের এই মুহূর্তে নিজস্ব গ্যাস সরবরাহ কমে আসছে, প্রতিদিনই কমে যাচ্ছে গ্যাস সরবরাহ। আমাদের যে আমদানি করার ক্ষমতা সেটাও সীমিত। দুটো এফএসআইডিউ আছে, 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করা যায়। তো গ্যাসের সরবরাহ ঘাটতি তো বহুদিন ধরেই ছিল, এখন এটা আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। আমরা 2500 থেকে 2600 সর্বোচ্চ 2500 থেকে 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছি। তো এখন এইটা এফএসআইডিউ যদি আমরা এটাও যদি যাচাই বাছাই করতাম, প্রয়োজনে রিনেগোশিয়েট করতাম, আন্তর্জাতিক বাজারের সাথে কম্পেয়ার করতাম, করে রিনেগোশিয়েট করে যদি আমরা এটাকে রাখতাম, তাহলে কিন্তু 2026-এর শেষে আমাদের এই এফএসআইডিউ থেকে গ্যাস আসার কথা ছিল। এখন যেহেতু বাতিল হয়ে গেছে, নতুন চুক্তিও হয়নি, নতুন চুক্তি হলেও চুক্তির পরবর্তীতে অন্তত 3 বছর লাগবে আমাদের একটা এফএসআইডিউ আনতেই। আর ল্যান্ড বেস যদি আমরা রিগ্যাসিফিকেশন প্ল্যান করতে চাই, গ্যাস আমদানির ক্ষেত্রে বলছি আমি, সেই ক্ষেত্রে আমরা আরও সময় লাগবে। তার মানে আমাদের আগামী 2-3 বছরে, অ্যাটলিস্ট 3 বছরের মধ্যে নতুন গ্যাস আসার কোনো সোর্স আমাদের কাছে আর নাই। তার মানে গ্যাসের ঘাটতি চলবে। গ্যাস ছাড়া আমাদের ইকোনমি প্ল্যানিংটা করতে হবে, যে গ্যাস বাদ দিয়ে আমরা বা কম গ্যাস ব্যবহার করে আমরা কিভাবে ইকোনমিকে এগিয়ে নিয়ে যাব, সেদিকে আমাদের এখন এগোতে হবে। এইটার প্রেক্ষিতে আমি বলবো যে প্রথমেই আমাদের দেশে এই মুহূর্তে বর্তমানের যে এটা কিছু কিছু সরকার এই যে 180 দিনের একটা প্রকল্প নিয়েছে বর্তমান সরকার, এগুলো সবই মধ্যম থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অর্থাৎ অফশোর অনশোরের যে এক্সপ্লোরেশন হবে, তারপরে কূপ খননের কথা বলা হচ্ছে। কূপ খনন করে
70 থেকে 80 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে। অন্তত 90 বা 80, 100 মিলিয়ন ঘনফুট গ্যাসও যদি আসে, কিন্তু একই সাথে আমাদের অন্যান্য গ্যাস ফিল্ড থেকে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে। যদি নেট 100 যোগ করতে পারে তাহলে আমি বলবো কিছুটা সাফল্য। রিজার্ভার ম্যানেজমেন্টে কনসাল্টিং ফার্ম পাওয়া যায়, এটা কিন্তু বিদেশিদের কাছে গ্যাস তুলে দেওয়া না, এটা হচ্ছে জাস্ট লাইক এনি কন্ট্রাক্টর এক্সপার্ট কনসালটেশন দরকার, এবং সেইখানে এই এক্সপার্ট কনসালটেশনের মাধ্যমে রিজার্ভার ম্যানেজমেন্টের ইস্যুটা পুরোপুরি এদের হাতে ছেড়ে দেওয়া দরকার। ছাতকে আমাদের যে রিজার্ভার আছে সেখানে প্রায় 1 TCF গ্যাস আছে আমাদের। এটা কদিন আগে এটা রিজলভ হয়েছে, নাইকোকে $52 মিলিয়ন না কত মিলিয়ন একটা ফাইন করে এটা রিজলভ হয়েছে। তো এটা যেহেতু রিজলভ হয়েছে, আমি মনে করি এটা ডেফিনেটলি ডেভেলপ করা দরকার, ইমিডিয়েটলি সেখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব। কিন্তু এটা খুব ট্রিকি একটা এরিয়া, এখানে এই পর্যন্ত 3-4টা দুর্ঘটনা ঘটেছে ওই ফিল্ডটাতে কাজ করতে গিয়ে। সুতরাং এখানে অভিজ্ঞ কোনো একটা কোম্পানিকে দিয়ে এটা ডেভেলপ করা দরকার, ইমিডিয়েট সেই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে। গ্রীষ্মকালের ধাক্কাটা অনেকাংশে নির্ভর করবে হচ্ছে তাপমাত্রার উপরে, অর্থাৎ আমাদের আবহাওয়াটা কেমন থাকে তার উপরে। যেটা আমরা গত বছর দেখেছি, পুরো গ্রীষ্মকালের আবহাওয়াটাই কিন্তু অনেক মাইল্ড ছিল, কারণ সার্বক্ষণিকভাবে একেবারে সেই এপ্রিল মে মাস থেকে জুনে যেখানে মনসুন শুরু হয়, সেখানে মে মাস থেকে বৃষ্টি শুরু হয়েছিল গত বছর, এবং শেষ পর্যন্ত শীতকাল আসার আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের তাপমাত্রা অতখানি বৃদ্ধি পায় নাই। একই ধরনের আবহাওয়া যদি এইবারও থাকে তাহলে আমাদের বিদ্যুতের চাহিদা কম থাকবে, চাপটা কম থাকবে। এটা হচ্ছে 1 নম্বর একটা ফ্যাক্টর, আবহাওয়াটা একটা বিরাট ফ্যাক্টর। আর যদি প্রচণ্ড তাপদাহ সৃষ্টি হয় তাহলে কোনোভাবেই আমরা এটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আমাদের এই মুহূর্তে নাই। আর যেটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ কয়লা সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কয়লার উপর নির্ভর করে যদি আমি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে গ্যাসের উপরে চাপ কম থাকবে। আর আমাদের তেলভিত্তিক বিদ্যুৎ থেকে বের হওয়ার কোনো উপায় নেই, যেহেতু আমাদের প্রাথমিক জ্বালানি সংকট আছে, তেল আমদানি করা যায়, তেলভিত্তিক যে 6000 মেগাওয়াট বিদ্যুৎ আছে সেটা পুরোটাই আমাদের কাজে লাগবে এবং সেটা সার্বক্ষণিকভাবে চলতে থাকবে। অর্থাৎ আমাদের উৎপাদন খরচ কমার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না সামনে। আমি যদি বলি এই প্রেক্ষিতে, আমাদের বাংলাদেশ আমি বলবো একটা জ্বালানি দুর্ভিক্ষের মধ্যে আছে। এইটা যদি আমরা দেখি, এই সংখ্যাগুলো যদি আমরা তুলনা করি, বিশ্বের গড় বিদ্যুৎ ব্যবহারের মাত্রা হচ্ছে 3000 কিলোওয়াট আওয়ার পার হেড পার ইয়ার, সেখানে আমাদের ব্যবহার হচ্ছে 450 কিলোওয়াট আওয়ার পার আওয়ার। তার মানে আমরা ইভেন দক্ষিণ এশিয়া তো আমরা একদম নিচে, ভারত পাকিস্তানের অনেক নিচে আছি আমরা। তার মানে আমাদের জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ, জ্বালানি, তেল সব মিলিয়ে যদি আমি বলি, সেটার ব্যবহার খুবই কম। আমাদের যদি উন্নয়ন করতে হয় এই জ্বালানির ব্যবহার অনেক বৃদ্ধি পাবে। তো আমাদের মূল সমস্যাটা তো যেটা আমি আগেই বলেছি, প্রাথমিক জ্বালানি। আমরা গত 20 বছরে প্রচুর ইনভেস্ট করেছি। গত সরকার, আওয়ামী লীগের সরকারের যদি সাফল্যের কথা বলতে হয়, তারা প্রচুর পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র যুক্ত করেছে। সেই বিদ্যুৎ কেন্দ্র এখন ব্যবহৃত হচ্ছে না, বসে আছে। কারণ মূল সমস্যাটাকে সমাধান না করে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র থাকা অবস্থায় আবার তারা নতুন বিদ্যুৎ কেন্দ্র করেছে, কিন্তু যেই বিদ্যুৎ কেন্দ্র বসে আছে সেটা কেন বসে আছে এবং সেইটা জ্বালানি সরবরাহ যে করা যাচ্ছে না, সেটা না করে তারা আরও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যার জন্য এখন আমাদের অতিরিক্ত ক্ষমতা নিয়ে বসে থাকতে হচ্ছে। এবং সেই অতিরিক্ত ক্ষমতার অনেক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদেরকে ক্যাপাসিটি পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ টোটাল বিদ্যুৎ খাতের যে পরিকল্পনা, সেটা আমরা যেটাকে বলি ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিং, IRP, এই IRP যদি আমরা না করতে পারি, একই সাথে বিদ্যুৎ কেন্দ্র আমরা অনেক দেখেছি, গত সরকার আমলে দেখেছি, এইবারও এখনও দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায়, যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেছে কিন্তু সঞ্চালন লাইন তৈরি হয়নি। তাহলে এই যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে কমার্শিয়াল রেডি হয়ে গেল, তাকে কিন্তু আমাকে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া শুরু করতে হবে, কিন্তু আমি সেই বিদ্যুৎটা নিতে পারছি না। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করে আমি তাকে ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছি, যেটা পায়রার ক্ষেত্রে হয়েছে, যেটা মাতারবাড়ির ক্ষেত্রে হয়েছে। মাতারবাড়ির ক্ষেত্রে এখনও একটু সাম এক্সটেন্ট আছে, আমি পুরোটুকু ইভ্যাকুয়েট করতে পারছি না। তো এই যে কেন্দ্রের সাথে সঞ্চালন লাইন যে সামঞ্জস্য করে একসাথে করতে পারলাম না, এটা হচ্ছে পরিকল্পনার অভাব, জবাবদিহিতা, স্বচ্ছতার অভাব, আমি এটাই বলবো। কারণ দ্রুত সরবরাহ আইনটা করা হয়েছিল একটা যুদ্ধকালীন অবস্থার মতো সৃষ্টি
পরিস্থিতির কারণে। এবং যুদ্ধকালীন আপতকালীন বা যুদ্ধকালীন অবস্থায় যেসব মেজার নেওয়া হয় সেগুলো হচ্ছে ইমার্জেন্সিতে বলা হয় যে আমার গতকাল বিদ্যুৎ দরকার। সেই ক্ষেত্রে আমি যদি একটা বিডিং প্রসেসের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে যদি আমার 6 মাস 1 বছর লেগে যায় একটা প্রকল্প আসতে, সেই ক্ষেত্রে তো আমার সমস্যাটা আরও প্রকট হবে। সুতরাং অর্থাৎ যুদ্ধের সময় যদি আমি টেন্ডার করে গোলা বারুদ আর কামান কিনতে যাই, তাহলে কিন্তু আমার যুদ্ধ আর জয় করতে হবে না, তার আগে আমার পরাজয় হয়ে যাবে। তো ওই রকম পরিস্থিতিতেই আসলে এই আইনটা করা হয়েছিল, এবং সেটা করা হয়েছিল যাতে আনসলিসিটেড কেউ যদি এসে বলে, তাদেরকে সময় দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে, এবং এটা তেলভিত্তিক ছাড়া অন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রে এত দ্রুত করা সম্ভব না। এবং এগুলো রেন্টাল, বাইরে বিভিন্ন মেশিন পাওয়া যায়, নতুন মেশিন হোক পুরানো মেশিন হোক, এসে তারা রেন্টাল সেট আপ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এটা নামই হচ্ছে দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইন। সেই পরিস্থিতি তো সারাক্ষণ থাকতে পারে না, আমরা তো সারা বছরের পর বছর যুদ্ধকালীন অবস্থায় থাকতে পারি না। এবং সেই যুদ্ধকালীন অবস্থার উন্নতি হয়েছে 2012 সালের মধ্যে। 12 সালের মধ্যে যেই পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র এসছে, তাতে মোটামুটি লোডশেডিংটা অনেক কমে এসেছিল। তখন কিন্তু সমান্তরালভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার যেই প্রকল্পগুলো ছিল, অর্থাৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ছিল, বা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে যেসব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, সেগুলো কিন্তু তারা শুরু করেনি। ওই সময় কিন্তু তারা এই যে আমি বলবো যে করাপশনের যে সুযোগটা তখন তৈরি হয়েছিল, এবং সেইটার প্রেক্ষিতে আমি বলবো যে পরবর্তীতে এই যে একটা সহজ উপায়ে কোনো টেন্ডার ছাড়া নিজের খেয়াল খুশি মতো আমি একটা ফ্রেমওয়ার্ক ফলো করে খেয়াল খুশি মতো নিজের লোকদেরকে আমি বা চেনা লোকদেরকে নানা রকমের ইদার পলিটিক্যাল ট্রানজ্যাকশন অর ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, 2 রকম ট্রানজ্যাকশনই হয়েছে। তো ইট ওয়াজ মাচ ইজিয়ার টু অ্যাওয়ার্ড দিজ প্রজেক্টস। তো সেইটা আমি মনে করি যে দ্যাট ওয়াজ দ্য প্রিন্সিপাল ড্রাইভিং ফোর্স, যে কেন এটা তখন রাখা হলো। পলিসি ডেফিনেটলি এফেক্ট করে। পলিসির কারণেই হয়তো প্রাইস ইনক্রিজ হয়েছে, কারণ পলিসির কারণে আমরা প্রথম থেকেই যদি নিজস্ব গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতাম, তাহলে কিন্তু এটা তো একটা পলিসি ডিসিশন, তাই না? সো এই পলিসি ডিসিশন তো আমরা নেইনি। আর একটা জিনিস আমাদের করতে হবে, বিশেষ করে বর্তমানের ক্রাইসিসে, সেটা হলো ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। অর্থাৎ চাহিদাকে আমরা সীমিত রাখার চেষ্টা করব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দোকানপাটের কথা আমরা আগেও করেছি এবং এখনও করা যেতে পারে। 8টার সময় দোকান বন্ধ করে দেওয়া সামারে, এবং উইকেন্ডে লঙ্গার পিরিয়ডে রাত 2টা পর্যন্ত দোকান খোলা থাকবে। বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত 2টা পর্যন্ত খোলা থাকুক। হ্যাঁ, অন্যান্য উইকডেজে আমরা 8টার সময় বন্ধ করে দিলাম। এটা হচ্ছে একটা ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের একটা হতে পারে একটা আমার প্রস্তাবনা। আর একটা হতে পারে যে অফিস সময় পরিবর্তন করা। আমরা আগে ঘড়ির কাঁটা পরিবর্তন করার চেষ্টা করেছি, সেটা কাজ করেনি। কিন্তু এখন যদি আমরা অফিস সময় পরিবর্তন করি, সকাল 9টার জায়গায় যদি আমরা 8টায় অফিস করি, লোকজন বাধ্য হবে 6টার সময় ঘুম থেকে উঠতে, বাধ্য হবে 10টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে, তাই না? কারণ ঘড়ির কাঁটা উল্টিয়ে তো কাজ হবে না, কাজ হয় নাই, আমরা দেখেছি। এখন তো রাত 3টা পর্যন্ত ডিমান্ড দেখা যাচ্ছে, কারণ আমরা এখন সবাই দিনের থেকে রাত্রে কাজে শিফট করে যাচ্ছি। দিনের বেলা লোডশেডিং হয়, দিনের বেলা গরম থাকে বেশি, সব কাজ আমরা রাত্রেবেলা করছি। তো সেটাকে যদি আমরা এখন এটাকে আগিয়ে আনতে পারি, আমরা যদি পুরো কর্মকাণ্ডটাকে এবং পিক আওয়ারটাকে 10টার মধ্যে বা 11টার মধ্যে সীমিত রাখতে পারি, সেটা সম্ভব হবে যদি আমি কর্মঘণ্টা প্রথম থেকে শুরু করি, আগে থেকে শুরু করি। সেটা স্কুল, কলেজ, ব্যাংক সব কিছু একসাথে সমন্বয়ভাবে করতে হবে। খুব দ্রুত এটার থেকে বের হওয়ার আমি কোনো সুযোগ দেখছি না, কারণ আমাদের সরবরাহ সীমিত। বিশেষ করে গ্যাস সরবরাহ, গ্যাস আমদানি করতে চাইলেও টাকা থাকলেও আমরা আমদানি করতে পারছি না ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশনের কারণে। সো মেইন ক্রাইসিসটা হবে গ্যাসের ক্রাইসিস। ফিসকালে আমরা তো আমদানি নির্ভরশীলতা যতদিন থাকবে, ফিসকাল স্ট্রেইন থাকবেই। আমাদের নিজস্ব সরবরাহ যদি বাড়াতে পারি, তাহলেই একমাত্র ফিসকাল বার্ডেনটা কমে আসবে। তো আমরা যদি আমদানি নির্ভরশীলতা কমাতে চাই, প্রথমত আমাদের নিজস্ব কয়লার ব্যাপারে চিন্তা করতে হবে। কোনোটাই দ্রুত হচ্ছে না, সবই মধ্য থেকে দীর্ঘমেয়াদী চিন্তা। আমাদের অনুসন্ধান বাড়াতে হবে, আমরা বারবারই বলছি এই কথা।
এবং আমাদের নিজস্ব যে বাপেক্স ড্রিভেন যে অনুসন্ধান বা উন্নয়ন যেটা হচ্ছে সেটা তো ফলাফল দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। এটা 10 বছর 12 বছর আমরা দেখেছি, সব সরকার এসে 50টা ওয়েল ড্রিলের কথা বলে, 100টা ওয়েল ড্রিলের কথা বলে, এটা এজেন্সি থেকে আসে এবং মন্ত্রীরা সেগুলি উচ্চারণ করে। অ্যাকচুয়ালি এটা আদৌ কাজ হচ্ছে কি না সেটা কোনো অ্যাসেসমেন্ট নাই। আদানি পাওয়ার ডিলের যে বৈষম্যটা, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আদানি নিজেও এটা আসলে স্বীকার করেছে টু সাম এক্সটেন্ট। সেটা হলো মূল যে সমস্যাটা, সেটা হলো কয়লার মূল্য। কয়লার মূল্য যেই চুক্তিটা হয়েছে সেখানে ইন্দোনেশিয়া এবং নিউক্যাসল, অস্ট্রেলিয়া নিউক্যাসলের যে ইন্ডেক্স প্রাইস, এই দুটো ইন্ডেক্স প্রাইসের অ্যাভারেজ প্রাইস ধরে তারা কয়লার মূল্য নির্ধারণ করেছে। পৃথিবীর কোনো কয়লা খনিতে ইন্ডেক্স প্রাইসে কয়লা সরবরাহ করা হয় না, এটা ডিসকাউন্টেড প্রাইসে করা হয়। সেই ডিসকাউন্টটা অ্যাজ হাই অ্যাজ 60% পর্যন্ত হয়। হ্যাঁ, অ্যাজ হাই অ্যাজ মিনিমাম 25 to 30% তো হয়, 40% পর্যন্ত কোনো অস্বাভাবিক না, ডিপেন্ড করে কয়লার চাহিদা এবং কোন সময় সরবরাহ এগুলির উপরে। কিন্তু দীর্ঘমেয়াদে যেহেতু কয়লা সরবরাহের চুক্তি হয়, দীর্ঘমেয়াদের চুক্তির ক্ষেত্রে একটা বড় ধরনের ডিসকাউন্ট, মিনিমাম 25 to 30% ডিসকাউন্ট হয়। তো সেই ডিসকাউন্টটাকে আমরা বাদ দিয়ে আমরা দেখলাম যে এই দুইটা ইন্ডেক্সের অ্যাভারেজ প্রাইস ধরা হয়েছে, যেটা ডিসকাউন্টেড প্রাইসের থেকে প্রতি টনে ডিপেন্ড করে টোটাল কয়লার ডিসকাউন্টেড প্রাইসের উপরে মিনিমাম $20 to $35 বেশি পার টন। এইটার ব্যাপারে কিন্তু আদানি আমাদের সাথে একটা সাপ্লিমেন্টারি চুক্তি করেছিল 2023 সালে। তারা এটা এগ্রি করেছিল এবং সাপ্লিমেন্টারি চুক্তিতে তারা কিন্তু রামপালের সাথে বা মাতারবাড়ি, আমার ঠিক খেয়াল নাই, কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সাথে কয়লার যে সরবরাহ দাম ছিল তার সাথে ট্যাগ করে একটা দাম তারা এগ্রি করেছিল, রামপালে সম্ভবত। তো রামপালে যেই কয়লা সরবরাহ করা হচ্ছে সেই দামে যদি তারা সাপ্লিমেন্টারি চুক্তি করে থাকে, তার পরবর্তীতে তো রাজনৈতিক পরিস্থিতি বদলে গেল। যখন এই চুক্তিটা শেষ হয়ে যায় সাপ্লিমেন্টারি, তারপরে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলো এবং তখন আর নেগোসিয়েশন বা কনসিডারেশনের আর পরিস্থিতি তখন ছিল না। তখন আদানি আবার তার চুক্তির যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে চলে গেল। এরপরেও আমি যেটা দেখেছি যে গত জুলাই মাসে, 25 জুলাই মাসে তারা এটা নেগোশিয়েট করার একটা কথা বলেছিল, কিন্তু সেটাও তারা করেছে কিনা জানি না। এখন তো তারা আরবিট্রেশনে চলে গেছে। আমি মনে করি আরবিট্রেশনে কয়লার মূল্যের ক্ষেত্রে আমাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর চুক্তি বাতিল করার জন্য যেই কন্ডিশনগুলো আছে সেটা চুক্তির মধ্যে বলা আছে যে কি কি কন্ডিশনে চুক্তি বাতিল হতে পারে। সেটা হচ্ছে যে চুক্তি অনুযায়ী যদি তারা তাদের পার্টটাকে ফুলফিল না করতে পারে, তাদের অব্লিগেশনসগুলো যদি ফুলফিল না করতে পারে, তাহলে আমরা চুক্তি বাতিল করতে পারি। চুক্তির কন্ডিশন ভুল বা ব্রাইবারির মাধ্যমে প্রজেক্ট গিভেন, এটা চুক্তির মধ্যে এটা কোথাও লেখা নাই বাতিলের কন্ডিশন হিসাবে, কিন্তু অন্য আইনে আমরা এটা করতে পারি, বাতিল করতে পারি। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যে সিদ্ধান্ত হবে সেটাই আমাদের মানতে হবে। তো আমরা যদি এই আমাদের যেটা প্রস্তাবনা করা হয়েছে জাতীয় ইয়েতে, সেখানে বলা হয়েছে যে এটা অবৈধভাবে ব্রাইবারির মাধ্যমে এটা দেওয়া হয়েছে। চুক্তির কন্ডিশনের কথা বলা হয়েছে যেখানে অসম চুক্তি হয়েছে এটা এবং ব্রাইবারির মাধ্যমে দেওয়া হয়েছে। এখন এই ব্রাইবারির মাধ্যমে দেওয়া হচ্ছে এটা প্রমাণ করতে হবে আরবিট্রারের কাছে। ওনারা বলেছেন তাদের কাছে প্রমাণ আছেও, সেই প্রমাণ নিয়ে যদি আমরা যাই তাহলে আমরা চুক্তি বাতিল করতে পারি। আর চুক্তি বাতিল করার আগে যেহেতু এটা অলরেডি হয়ে গেছে, ডেডিকেটেড লাইন আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এটা আমাদের জন্য ফেভারেবল কন্ডিশন এটাকে আমি নেগোসিয়েশনের মাধ্যমে নিয়ে আসতে পারি, রিনেগোশিয়েট করে, এবং তারা যদি দেখে যে তারা অন দ্য ব্যাকফুট, তাই না, তারা ইফ দে থিঙ্ক দ্যাট দে আর অন দ্য ব্যাকফুট, দে মে এগ্রি ফর মোর ফেভারেবল কন্ডিশন আমার জন্য। কারণ এই সামনের সামারে এটুকু আমি বলতে পারি, সামনের সামারে আদানির যে 1500 মেগাওয়াট বিদ্যুৎ আছে, এটা যদি সরবরাহ বন্ধ হয় তাহলে আমাদের ব্যাপক ঘাটতি দেখা দেবে।